শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ শেষে যমুনা অভিমুখে যাত্রা বুয়েট শিক্ষার্থীদের, পুলিশের বাধা। জমে উঠছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। ছুরিকাঘাতের ঘটনায় এক ভিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। এবং গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতর থেকেও চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া বুয়েট শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। তিন দফা দাবিতে আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এ সময় বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার চান আন্দোলনকারীরা। আন্দোলনে যোগ দিয়েছেন রুয়েট, সুয়েট, কুয়েট সহ আরও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে গেছে শাহবাগ সহ আশপাশের এলাকার সড়কের যান চলাচল। একটা অন্যতম দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার শব্দটা যারা শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার ওনারাই যাতে ব্যবহার করে এবং ডিপ্লোমারা তারা যদি এটা ব্যবহার করে বা অন্য যে কেউ যাতে এটা ব্যবহার করে তাহলে যেন আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া হয়। দশম গ্রেড তো ডিপ্লোমাদের, দশম গ্রেড থেকে যখন হচ্ছিল আমাদের প্রমোশনটা হয়, তারা যদিও কথায় 33% রাখছে, তারা তো আসলে 33% নেয় নাই, তারা আরও বেশি নিচ্ছে। তারা সিন্ডিকেট করে তারা দেখা যাচ্ছে হচ্ছিল 100%, কোনো জায়গায় 80%, কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো পদই নেই বিএসসিদের জন্য। দর্শক, শাহবাগ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাহাত, শাহবাগে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সবশেষ খবর কি আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আন্দোলনকারীরা দুপুর 1:30টার পর শাহবাগ থেকে যে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি ছেড়ে দিয়ে তারা কিন্তু আসলে মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে আসলে তারা তাদের ঘোষণা অনুযায়ী সচিবালয় ঘেরাও কর্মসূচির দিকে অগ্রসর হচ্ছিলেন। তারা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের খুব কাছাকাছি চলে আসেন তখন কিন্তু আসলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশের সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখনও কিন্তু আসলে থেমে থেমে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের অর্থাৎ যারা আন্দোলন করছে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমি যদি আপনাকে একটু পিছনে দেখাতে পারি, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চারপাশে কিন্তু যথেষ্ট পরিমাণ শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যাতে করে কোনোভাবেই শিক্ষার্থীরা আসলে যাতে এই সড়কটি ব্যবহার করে সচিবালয়ের দিকে যেতে না পারে। অন্যদিকে শিক্ষার্থীরাও কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েক দফায় সাউন্ড গ্রেনেডও পুলিশ ব্যবহার করেছে এবং জল কামান ব্যবহার করতে পুলিশকে দেখেছি। তারপরেও কিন্তু আসলে শিক্ষার্থীরাও কিন্তু আসলে এখান থেকে সরছেন না। পুলিশ আসলে তাদের ধাওয়া দিয়েও আসলে সড়ক থেকে সরাতে পারছেন না। শিক্ষার্থীরাও কিন্তু আসলে সড়কে অবস্থান নিচ্ছেন এবং পুলিশও সড়কে অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণ পর পর কিন্তু আসলে পুলিশের সঙ্গে আসলে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। যেটি দেখতে পাচ্ছি আসলে সড়কে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে, জল কামানের সংখ্যা বাড়ানো হয়েছে এবং চতুর্দিক থেকে কিন্তু আসলে জল কামানের দুটি গাড়ি আসলে এখানে আনা হয়েছে। পুলিশ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আন্দোলনকারীরা আসলে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে। তবে আন্দোলনকারীরা কিন্তু সরছেন না। আন্দোলনকারীদের দাবি হচ্ছে তারা 3 মাস ধরে আসলে আন্দোলন করে আসছে। তাদের আন্দোলন তারা যে দাবিগুলো জানাচ্ছে তাদের দাবি আদায় আসলে
পরিপূর্ণ কোনো আশ্বাস না পাওয়ার কারণে তারা আসলে সড়ক অবরোধ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন জলকামান কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে রয়েছেন। পাশাপাশি কিন্তু যারা আন্দোলন করছেন সে শিক্ষার্থীও রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আরেক দফায় কিন্তু জলকামান দিয়ে আসলে শিক্ষার্থীদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নাবিলা, আসলে এখানকার পরিস্থিতি অনেকটা এমনই, কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, শিক্ষার্থীরাও সড়কে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সড়কে রয়েছে। নাবিলা। রাহাত, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকুন। দর্শক, রমনা থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাশরিক রাহাত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। আগামী 21শে অক্টোবর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে সকালে এ নিয়ে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। এ নিয়ে কার্যকর সমাধান চায়, যাতে এটা বারবার বিঘ্নিত না হয়। রায়ের পর কিভাবে তা কার্যকর হবে আদালত তা জানতে চাইলে আপিল বিভাগ এ সম্পর্কে পর্যবেক্ষণ দিতে পারে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটাকে রিভিউ করি নাই। আমরা দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের গণতন্ত্রের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে এই রিভিউ পিটিশনটি ফাইল করেছি। আপিল বিভাগ বলেছেন আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান, সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিংয়ের প্রথম দিকেই এটি শুনানি হবে গুরুত্বের বিচারে। আবু সাইদ হত্যা মামলায় আজ ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। অকাট্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করবেন বলে জানান তিনি। এ সময় তিনি আবু সাইদকে পুলিশের গুলি করার সময়ের 2টি ভিডিও আদালতে উপস্থাপন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারকের প্যানেল সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। এর আগে গত 6 আগস্ট ট্রাইব্যুনাল এ মামলার 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তাদের মধ্যে বর্তমানে 6 জন কারাগারে আছেন, বাকি 26 জন এখনও পলাতক, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদও রয়েছেন। সংসদীয় আসনের সংশোধিত সীমানার খসড়ার বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল 10টায় শুরু হয়েছে শুনানি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অপর 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন। শুরুতে রংপুর ও রাজশাহী অঞ্চলের 239টি দাবি আপত্তি শুনানি হচ্ছে। দুপুর 2:30টায় শুরু হবে ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের দাবি আপত্তির শুনানি। সারাদিনে 18টি আসনের 262টি দাবি আপত্তি শুনানি হবে। শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। গত 30শে জুলাই 39টি আসনের সীমানায় সংশোধন করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচনে আজ দ্বিতীয় মত প্রচার চলছে। ক্যাম্পাসে উৎসব মুখর পরিস্থিতি দেখা গেছে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট। এবার ডাকসুতে প্রার্থী 471 জন, এর মধ্যে ছাত্রী 62 জন। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। এদিকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে জালাল আহমেদ জালাল নামে এক স্বতন্ত্র ভিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। তাকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে এই ঘটনা ঘটে। এখন থেকে আমাদের কাজ হচ্ছে আচরণবিধি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, এটা আপনারাও আমাদেরকে জানাবেন। আপনারাও আমাদের ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডার। আমরা সব সময় অ্যাকনলেজ করে আসছি, কারণ আমাদের পক্ষে তো সব কিছু একার করা সম্ভব না। আমরা সবাই মিলে নির্বাচনে নেমেছি, সবাই আমাদেরকে সহযোগিতা করলে আমরা যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব।
গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরে একটি মহল চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বানচাল করতে সুপরিকল্পিতভাবে নিত্য নতুন দাবি তুলছে। পিআর পদ্ধতিতে ভোটের কথা বলা হচ্ছে, যা জনগণের কাছে অপরিচিত। মির্জা ফখরুল বলেন, ৭১ ভোলানোর প্রচেষ্টা চলছে। যারা সেদিন পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন বড় বড় কথা বলছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। ব্রাহ্মণবাড়িয়ায় চাষ হচ্ছে তাপমাত্রা সহনশীল গ্রীষ্মকালীন টমেটো। আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টমেটো সাধারণত শীতকালীন সবজি হলেও এবার দেশে উৎপাদিত হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। ব্রাহ্মণবাড়িয়া সদরের শতাধিক কৃষক বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষের সাথে জড়িত। উপজেলার তালশহর পূর্ব, চিনাইর, মাছিহাতা, আটলা, বাসুদেব ও উজানিসার সহ বিভিন্ন গ্রামে চাষ হচ্ছে টমেটো। লাগাইছি, টমেটো হইতাছে, এটা লাগাইছি, আবার আরো লাগাইতাছি। এই গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা থাকে, এই অতিরিক্ত তাপমাত্রাতেও এই গ্রীষ্মকালীন টমেটোটা ফলন দিয়ে থাকে। কানে তো প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ হয়। যদি ফলন ভালো হয় তো 4 লাখ টাকা বিক্রি করা যায়। আগে বিভিন্ন জেলা থেকে কৃষকরা চারা কিনে আনলেও এখন নিজেরাই গ্রাফটিং এর মাধ্যমে উন্নত চারা উৎপাদন করছেন। বর্তমানে হাইব্রিড জাতের বাড়ি 8 ও 11, মঙ্গল রাজা 1 ও 2 জাতের টমেটো চাষ করছেন কৃষকরা। তবে বৃষ্টির হাত থেকে জমি রক্ষায় পলিনেট হাউস সরবরাহের দাবি তাদের। আমার মতো যদি একটু শত শত উদ্যোক্তা এভাবে একটা ব্যাপক, আমাদের দেশে বহুত লোক আছে, বহুত টাকা পয়সাগুলো আছে, তারা যদি এভাবে দাঁড়ায় যায় তাইলে ইন্ডিয়াতে আমাদের আর টমেটো আনতে হবে না। বাংলাদেশের প্রত্যেক জেলাতে পলিনেট হাউস দেওয়া হচ্ছে 20 তলার জন্য, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দেওয়া হয়নি, এজন্য আমরা 20 তলা প্রচুর মার খেতেছি। এরই মধ্যে চাষিদের পলিনেট হাউস সরবরাহে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গ্রীষ্মকালীন টমেটো যেহেতু পলিনেটের প্রয়োজন হয়, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষি উদ্যোক্তাগণকে এবং চাষিদের, কৃষকদেরকে পলিনেট সরবরাহ করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। এবছর জেলায় গ্রীষ্মকালীন টমেটো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 133 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 5386 মেট্রিক টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। কবিকে স্মরণ করে সকাল থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি মন্ত্রণালয়, বিভিন্ন দল ও সংগঠন। তারা বলেন, জাতি যখন দিশেহারা হন তখন কবির লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান সব সময়ই কবির লেখা প্রাসঙ্গিক। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। পাশে আমায় কবর দিও ভাই। সকাল ৬টার পর থেকেই বিদ্রোহী কবির অনুরাগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধির কাছে ফুল নিয়ে জমায়েত হতে থাকেন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট সহ বিভিন্ন দল, সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। সমস্ত কিছু উনি করে দিয়ে গেছেন, এই জন্য উনি অবিস্মরণীয়। সমস্ত ধর্মের জন্য উনি গান গেয়েছেন, শ্যামাসঙ্গীত লিখেছেন, ইসলামী গান লিখেছেন। জনগণের প্রতি তার আহ্বান, উদ্দীপ্ত আহ্বান ছিল।
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নজরুলকে ধারণ করতে ন্যূনতম যতটুকু সময় দেয়া দরকার সেটা দেয়া হয়নি। অবিচার করা হয়েছে তার সাথে। তবে চেষ্টা চলছে নজরুলকে আরো বেশি করে চর্চা করার। নজরুলকে ধারণ করবার জন্য ন্যূনতম যতটুকু সময় দেওয়া দরকার সেটিও আসলে আমরা ওই অর্থে দিতে পারিনি। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতি যখন দিশেহারা হয়ে ওঠে তখন নজরুলের লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান সবসময়ই কবির লেখা প্রাসঙ্গিক। তার গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। কবি পরিবারের সদস্য কবির নাতনি খিলখিল কাজী বিদ্রোহী কবির সৃষ্টি এবং অবদান বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। বিভক্তির মধ্যে ভুগছি যেসব কবির অনুরাগীরা দাবি করেন, শুধু স্কুল কলেজের পাঠ্যপুস্তকে কবির দু একটি কবিতা নয়, বরং তার কর্ম, জীবন দর্শন সম্পর্কে সবাইকে জানাতে আরো গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, আমরা শুরুতে জানিয়েছিলাম বুয়েটের শিক্ষার্থী এবং পুলিশের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার কথা। এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সিনিয়র রিপোর্টার মাশরাক রাহাতের কাছে। রাহাত, পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? নাবিলা, কয়েক দফায় আসলে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপের পর কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যে সড়কটি রয়েছে, সড়ক থেকে কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দিতে পেরেছে পুলিশ। তবে শিক্ষার্থীরা কিন্তু এখনও আসলে সড়কে অবস্থান নিয়েছে। তারা আসলে ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কই নেই, সেই সড়কটিতে কিন্তু এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে কেউ যাতে প্রবেশ করতে না পারে। শিক্ষার্থীরা কিন্তু এখন আসলে শাহবাগের দিকে আসলে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং সেখানেও কিন্তু আসলে পুলিশ তাদেরকে সেখান থেকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আপনি জানেন যে সকাল থেকে আসলে আন্দোলনটি চলছিল শাহবাগের মোড়ে, তখন কিন্তু আসলে বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহনটা চলাচল করতে পারছিল। এখন আসলে মূলত যেহেতু ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কটিও বন্ধ, যানবাহন কিন্তু আসলে যে যানবাহনগুলো ফার্ম গেট থেকে আসলে মতিঝিলের দিকে অগ্রসর হচ্ছে তারা কিন্তু আসলে আর এগোতে পারছে না। সড়কে কিন্তু যানবাহনের যানজট তৈরি হয়েছে। এছাড়া কিন্তু যে পরিস্থিতি আপনি বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখনো সড়কে রয়েছেন, এর পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু সড়কে রয়েছেন এবং কিছুক্ষণ পরপর কিন্তু আসলে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি এবং যেটি দেখতে পেয়েছি কয়েকজন পুলিশ সদস্য এবং একই সাথে কয়েকজন শিক্ষার্থীকেও আহত হতে কিন্তু আমরা দেখেছি। নাবিলা। রাহাত, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকুন। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে আবারও জানালেন সহকর্মী মাশরাক রাহাত। ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র। এতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ থেকে ভারতীয় পণ্যের মোট 50% শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর হয়। রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর ভারতীয়দের কিছুটা স্বস্তির জন্য কর হ্রাসের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিনের একাধিকবার তিনি দেশি পণ্যের স্বনির্ভর হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ শেষে যমুনা অভিমুখে যাত্রা বুয়েট শিক্ষার্থীদের, পুলিশের বাধা। জমে উঠছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। ছুরিকাঘাতের ঘটনায় এক ভিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। এবং গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতর থেকেও চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের।
এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।